দান প্রতিদান পরিচালক সুখেন দাসের সেই সিনেমার কথা নিশ্চয়ই সকলের মনে রয়েছে। সেই যে মিষ্টি হাসির মেয়ে, সদা হাস্যময় ঝুমঝুম, তার বড় স্ক্রিনে প্রথম আত্মপ্রকাশ। তারপরেই সেই ঝুমঝুম হয়ে উঠলেন রচনা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হিট ছবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, এই জুটির যে হিট ছবি একের পর এক উপহার দিয়েছেন দর্শকদের। তারপরে কার সঙ্গে অভিনয় করেননি তিনি? সূর্যবংশন মেয়ে বিগ বির সঙ্গে অভিনয় করতে দেখা গেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, বাংলা ছবি তো রয়েছে, বাংলা ছবির পাশাপাশি উড়িয়া ছবিতেও তিনি অভিনয় করেছেন। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এই জুটি আসার পর থেকেই কিন্তু বেশ খানিকটা ব্যাকফুটে রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে 1991 সালে মিস ক্যালকাটা হয়ে উঠলেন সকলের দিদি নম্বর ওয়ান, এবং সেই দিদি নম্বর ওয়ানের আজ আমরা সফর সঙ্গী। এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির চুঁচুড়ায়। একদম তিনি যেখানে এসে থাকছেন সেইখানে পৌঁছে গিয়েছি। গঙ্গার পাড়ে তার থাকার জায়গা। বেরোবেন ঘড়ির কাঁটায় সকাল 7:30। সারাদিনের প্রচুর কর্মসূচি রয়েছে। কি কি করেন তিনি? অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার লড়াই, নেত্রী হওয়ার জার্নি, আর সেই জার্নিতে আমরা থাকবো। সারাদিন তিনি কি কি করেন সেটাই দেখে নেব আজ আমরা রচনা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী। আসুন আমার সঙ্গে। সকালে শুরু হয়ে গিয়েছে কর্মসূচির প্রস্তুতি। এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। সকাল সকাল একেবারে ফ্রেশ, সারাদিনে অনেক কর্মসূচি রয়েছে। কিভাবে চলছে মানে এই গরমটার মধ্যে? চলছে, সবাই করছে, আমিও করছি, ঠিকঠাকই আছে সব কিছু, এখন অবধি ঠিকঠাক আছে। মানে শরীর সুস্থ রাখাটাই এখন সব থেকে বেশি দরকার। একদমই তাই, গরমের মধ্যে তো ন্যাচারালি একটুখানি ওই জল টল বেশি খাওয়া, এই আর কি। আচ্ছা, সকালবেলা কি খাওয়া হয়? মানে এমনি কি খাওয়া হয়? আজকে কি খাওয়া হলো একটু যদি তুমি বলো। দর্শক হয় না, সকালবেলা বেরোনো হয়, তখন আর খাওয়া হয় না। ওই 10টা নাগাদ একটা ছোট ব্রেক নেওয়া হয়, তখন একটুখানি ফল টল, একটুখানি জুস ফুস কিছু খেয়ে নেওয়া হয়, এই আর কি। আর এমনি সারাদিন আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের ধনিয়াখালীতে প্রচার আছে, ধনিয়াখালীর পরে তারপর আমরা পান্ডুয়া যাব, দাদা আসবেন, ওখানে প্রচার আছে ওখানে, আর তারপরে আবার ধনিয়াখালী ব্যাক। প্রচন্ড জীবনটাকে একটু অন্যরকম, মানে সকালবেলা উঠে ডেফিনেটলি একটু তো অন্যরকম, একদম অন্যরকম। সকালবেলা ওঠাটা অন্যরকম নয়, সেটা সবসময় করতে হয়েছে। কাজে যাওয়াটা অন্যরকম নয়, রেডি হয়ে যাওয়াটা অন্যরকম নয়, বাট কাজটা একটু অন্যরকম। প্রচারের কাজ, মানুষের সাথে ইন্টারাকশন করার কাজ, অন্যরকম অভিজ্ঞতা, ভালো লাগছে। এতদিন নিজের শখে কাজ করতাম, এখন দায়িত্ব নিয়ে কাজ করছি, তো ন্যাচারালি একটু তো ডেফিনেটলি ডিফারেন্ট। দেখা যাক, আরও কয়েকটা দিন বাকি রয়েছে, এবার 4ঠা জুন বোঝা যাবে কি হচ্ছে। একদম শেষ দুটো প্রশ্ন। সকালবেলা উঠে রচনা বন্দ্যোপাধ্যায় কি পছন্দ করে, চা না কফি? না, আমি কিছুই খাই না, জল খাই, শুধু প্লেন জল। চা কফির আমার নেশা নেই, আমি খাই না খুব একটা। কখনো শখ হলে শখে খেলাম, কিন্তু আদারওয়াইজ মানে ফিক্সড খেতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। ব্রেকফাস্টের মেনুতে মোটামুটিভাবে কি থাকে? এখন গরমকালের জন্য এই ধরো একটু বয়েলড এগ, তারপরে ফ্রুটস, ব্যাস, এই, আর কিছু খাই না। খবরের কাগজটা নিশ্চয়ই প্রত্যেক দিন পড়তে হচ্ছে আপডেটেড থাকার জন্য। হ্যাঁ, মানে খবরের কাগজের থেকেও মোবাইলে সব কিছু নিউজ থাকে, তো মোবাইলটাই বেশি দেখা হয় আর কি। আজকে আমরা তোমার সফর সঙ্গী, চলো আমরা সারাদিন তোমার সঙ্গে থাকবো। রচনা ব্যানার্জিকে দেখতে অনেক দিনের ইচ্ছা। দিদি নাম্বার ওয়ানে সবসময় দেখি তো, সেই জন্য ইচ্ছা আর কি। দিদি নাম্বারে রচনাদিকে দেখার ইচ্ছা ছিল, তবে আজকে আর সাক্ষাৎ সামনাসামনি দেখা হয়েছে, এটাই আমার খুব ভাগ্যবান বলে মনে হলো। এই যে হুগলির আপনারা বাসিন্দা, সেক্ষেত্রে দিদির কাছে কোনো বক্তব্য? সেইভাবে কিছু চাইছি না, কেন দিদি আগে ঠিকঠাক দিদি এসে দাঁড়াক, সেইভাবে আসুক, তাহলে আমরা তখন আমরা দিদিকে, আমাদের মমতাদিকে যেন জিতিয়ে দেন, এইটাই আমরা চাই। আমরা দিদি নম্বর ওয়ান প্রতিদিনই দেখি, আমাদের শুনে খুব আনন্দ লাগলো, খুব ভালো লেগেছে। উনি এসেছেন, সেটাও আমাদের খুব ভালো লাগলো, দেখা হলো। এটাই হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় ক্রেজ, দিদি নাম্বার ওয়ান। দিদিকে দেখার জন্য একেবারে 8 থেকে 80, 8-এরও তলায় আমি যাদের সাথে এসে কথা বললাম, যেখান থেকে প্রচার শুরু হবে, একদম কচি কচি বাচ্চারা, তারা কাকে দেখার জন্য অপেক্ষা করছে? শুধু রচনা বন্দ্যোপাধ্যায়।
সবাই আশীর্বাদ করবেন। তুমুল জনপ্রিয়তা এই মুহূর্তে প্রচারে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি তুমুল জনপ্রিয়তা মানে আমি দেখলাম একদম ছোট্ট বাচ্চা 8 থেকে 80 বললেও ভুল হবে, তার থেকেও যারা ছোট তারাও বলছে রচনা ব্যানার্জিকে দেখবো। এটাই পাওয়া, এটাই পরম পাওয়া, এবং তার জন্য আমি ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ। আমার এই ভালোবাসা মানুষের থেকে পাচ্ছি আমি, এবং আগেও পেয়েছি, এখনো পাচ্ছি। দিদি একটা জিনিস, যে ব্যক্তি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কেমন, মানে এত মানুষের একটা উৎসাহ গরম সবটা মিলিয়ে কিভাবে, মানে সবকিছু ঠিক সব মিলিয়ে হচ্ছে, এটা একটা কাজে এসছে, যখন কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজটাকে করতে হবে এবং মানুষের কাছে জনসংযোগ, মানুষের কাছে পৌঁছানোটাই হচ্ছে এটা কাজ। তো প্রচার চলছে, কাজ চলছে, সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মূলত কোন কোন বিষয় দিদি আপনি সামনে রাখছেন এই সব সাধারণ মানুষ তারা, আমি একটু ছবিটা দেখাবো, ছবি কথা বলে কোথাও, আমি একটু চিত্র সাংবাদিক সন্দীপনকে বলবো, প্রচুর মানুষ ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে, তার সঙ্গে কথা বলবেন, তাকে হাত নাড়াবেন, এবং এটাই গিয়ে হয়তো কোথাও জনপ্রিয়তা, এবং বারবার সেটাই রচনা বন্দ্যোপাধ্যায় বলছে। সবাই পাশে থাকবেন, সবাই ভালো তো, সবাই আশীর্বাদ করবে যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি, ঠিক আছে? এই গরমের মধ্যেও এত মানুষ দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ করে যে মানুষের ভালোবাসা আছে সাথে। একদমই দিদি, আরেকটা জিনিস, এই রিল থেকে রিয়েল অনেকটা পার্থক্য, মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াইটা কঠিন, কারণ আমি যদি বিরোধীর কথাই বলি, একসময় আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে, ভালো সম্পর্ক, এখনও আপনি বারবার বলছেন যে তার পাড়ার ওপর দিয়ে গেলে, তার বাড়ির ওপর দিয়ে গেলে, তার সাথে সামনাসামনি হলে আপনি সৌজন্যতা বজায় রাখবেন। তো এই রাজনীতিতে সৌজন্যতা সত্যি কি কোথাও হারিয়ে যাচ্ছে? চাইলে সব কিছু সম্ভব। দেখো, সৌজন্যমূলক রাজনীতি হওয়া উচিত, মানুষের সাথে ভদ্র ব্যবহার করা উচিত, যে যার নিজের কর্মে বিশ্বাসী হওয়া উচিত, নিজের কাজটা ঠিকঠাক করে করা উচিত। আমি কাজ করতে এসেছি, কাউকে ছোট বড় দেখানো, কাউকে ছোট করা, কারোর সঙ্গে কুমন্তব্য করা, কাউকে ছোট করা, সেই জন্য তো রাজনীতিতে আসেনি। আমি আমার হুগলি জেলার জন্য এসেছি, হুগলি জেলার মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি, তাদের জন্য কাজ করবো বলে এসেছি। যেটা আমাদের দিদি সব সময় বার্তা পাঠায় যে উন্নয়নে আমরা বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী, সেই কাজের জন্য আজকে রাজনীতিতে আসা। মানুষকে ছোট করে দেখা, কাউকে গালিগালাজ করার জন্য তো আসেনি। এই যে একটা ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়েছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল যে ফ্লেক্স নাকি, আমি একটু ছবি দেখাবো, হাতে হাত মেলানোর জন্য একদম ছোট বাচ্চা কোলে নিয়ে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছেন, শুধুমাত্র একটু স্পর্শ করবেন রচনা বন্দ্যোপাধ্যায়কে, দিদিকে, দিদি নাম্বার 1-কে, এটাই তিনি বলছেন, এটাই তার ইউএসপি। আমি যেটা বলছিলাম যে মানে অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই, কিন্তু তারপরেও দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী, এখন সম্পর্কটা কেমন? দেখো, খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, তাই জন্য খুব একটা বলতে পারবো না। সে তার কাজ করছে, আমি আমার কাজ করছি, এভাবেই চলছে। একদমই, আমরা আবারও পরবর্তী সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। সকাল থেকে ধনিয়াখালীর বিভিন্ন জায়গায় প্রচার সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রত্যন্ত গ্রামে তিনি যান, সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষ দিদি নাম্বার ওয়ানকে দেখার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে বাড়ি থেকে বেরিয়ে আসে এই তীব্র গরমে। আমি সরাসরি একটু দেখাবো, এই মুহূর্তে ধনিয়াখালীর প্রচার শেষ হয়েছে এবং আমরা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে তিনি যাবেন বিশ্রাম নিতে। দুপুরের যে খাবার, সে খাবার তিনি খাবেন, তার কারণ এরপরে আবারও কর্মসূচি রয়েছে এবং শুধু তাই নয়, কর্মসূচির পরে আবারও তিনি হুডখোলা জিপে বেরোবেন, বেরিয়ে রাত 10টা পর্যন্ত টানা কর্মসূচি রয়েছে, টানা প্রচার রয়েছে, টানা জনসংযোগ রয়েছে। তিনি একটাই কথা বলছেন যে দিদি নাম্বার ওয়ানে যেরকম প্রত্যেকের মনে তিনি জায়গা করে নিতে পেরেছিলেন, ঠিক একইভাবে তিনি চেষ্টা করছেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা সাধারণ মানুষের মনেও জায়গা করে নিতে। আর তাই এই তীব্র গরমে দেখা গেল সকালবেলা টানা 5 ঘন্টা ধরে প্রচার সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়। টানা 5 ঘন্টা প্রচার এবং ধনিয়াখালীর বিভিন্ন জায়গায় আমি যেমনটা বলছিলাম যে প্রত্যন্ত গ্রামে গিয়ে এই তীব্র গরমে প্রচার সেরেছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এখন একটু খাবার ব্রেক, এরপরে আবারও ঢালাও কর্মসূচি রয়েছে। আমি তার মধ্যে একটু দিদির কাছে যাচ্ছি। এই যে সদা হাস্যময়, মানে কি করে এটা সম্ভব বলো তো? এটা সম্ভব, আমি সবসময় হাসতে ভালোবাসি, ওই জন্যে হ্যাপি থাকি, খুশি থাকি, কোনো কিছু আমার গায়েও লাগে না। আই ডোন্ট বদার অ্যাবাউট এনিথিং, আমি সবসময় হাসি মজা আনন্দে থাকতে পারি। গায়ে যে লাগে না সে বিষয়ে তো আমি আসবো, মানে এরপরে কিন্তু ব্যক্তি রচনা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ মানে রাজনীতির কচকচানির পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে চিনতে চায়। তোমার সম্বন্ধে যদি আমি বলি যে তুমি নিজের সম্বন্ধে বলো দর্শকদের 3 লাইন, কি বলবে? তুমি কেমন ব্যক্তি, রচনা বন্দ্যোপাধ্যায় কেমন? আমি খুব হ্যাপি গো লাকি পারসন, আমি কোনো জিনিস গায়ে মাখি না, আমি ভীষণ পজিটিভ থিঙ্কার, আমি সবসময় নেগেটিভ কোনো থটস রাখি না মনের মধ্যে। হোয়াট এভার কামস ইন টু মাই লাইফ আই টেক ইট ভেরি হ্যাপিলি। এবং এটাই প্রথম থেকে হয়েছে। আমরা জানি তোমার মানে জীবন সংগ্রামটাও এরকম, মানে ছেলের জন্য অনেক স্যাক্রিফাইস। হ্যাঁ, দিদি নাম্বার ওয়ান তো রয়েছে, কিন্তু তার মধ্যেও ছেলেকে মানুষ করা, ছেলের জন্য হয়তো রাজনীতিতে এতটা দেরি করে আসা, তাই তো? হ্যাঁ, একদমই তাই। রাজনীতিতে এতটা দেরি করে আসা এবং সব কিছু ছবি ছেড়ে দেওয়া, হোয়াট এভার। খারাপ লাগে না ছবি ছেড়ে দেওয়া? না, দেখো আমি যেটা করি সেটা খুব আনন্দের সাথে করি, ওই জন্য কোনটার জন্য আমার রিগ্রেট নেই লাইফে। কিন্তু ছবি তো তোমাকে সেই পরিচিতি দিয়েছে, মানে অভিনয়, এখন না হয় নেত্রী হতে চলেছো। যেই সময়টা যেটা করার সেটা আমি করেছি। যখন অভিনেত্রী ছিলাম অভিনয় করেছি, যখন দিদি নাম্বার ওয়ান করার করেছি, মা হয়েছি, মায়ের কাজ করেছি, এখন রাজনীতিতে এসেছি তো মানে আমি এটা বলতে পারি অভিনেত্রী, নেত্রী, মা, বিজনেস উইমেন, সব কিছু তো? সব কিছু যখন যেটা মনে হয়েছে সেটাতে আমি পুরোপুরি 100% দেওয়ার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার শোতে যাওয়া এবং তারপরেই একটা প্রত্যাশিত ছিল যে ব্রিগেড থেকে তুমি মোটামুটিভাবে এবছর মানে লোকসভার প্রার্থী হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যে হাত, স্নেহধন্যা যে হাত, সেই হাত মনে হচ্ছে যে এই বৈতরণী পার হয়ে যাবে 2024? বলতে পারছি না, দেখো আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করছি, আমি সততার সাথে চেষ্টা করছি, শ্রম লাগিয়ে চেষ্টা করছি, যাবতীয় যা যা করার তার জন্যে সেটা করছি, সব রকমের প্রচার করছি, সব কিছুই করছি। বাট লেটার অন ইট ইজ কিছুটা তোমার মানুষের বিশ্বাস, ঠাকুরের আশীর্বাদ, সব কিছু নিয়ে আর কি। কিন্তু মানে রাজনীতি এই মাঠে ঘাটে ঘুরে, মানে এটা একদম অন্য একটা জনার। তো হঠাৎ মানে রাজনীতিতে আসবে, অনেকদিন আসবে না করছিলে, আসবে এটা কবে ঠিক করলে? মানে না, আমি কোনোদিনই রাজনীতিতে আসবো বলে ভাবিনি। শুধু দিদি আমাকে বললেন যে রচনা আমি চাই তুমি নাবো, সেটা একটা কারণ। আর তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, দিস ইজ দ্য বেস্ট টাইম। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এখন আর ছেলে এখন আমার ওই মায়ের আঁচলের তলায় বসে আছে ওরকম নয়, হি সেলফ ডিপেন্ডেন্ট এবং বড় হয়ে গেছে, 1 বছর পরে ও বাইরে কোথাও পড়তেও চলে যাবে। তো সেই জন্য এই ভেবে আসা আর কি। তুমি ওষুধটা খেয়ে নাও, আমি তোমাকে খুব সকাল থেকে বিরক্ত করছি। একটু লাঞ্চটা দেখাবো যে টক দই রয়েছে এবং স্যালাড রয়েছে, এই নিয়ে লাঞ্চ সারছে। আমি খুব সংক্ষেপে, একদম শেষ প্রশ্ন, তুমি বললে তুমি কিছুই মোটামুটি গায়ে মাখো না, নেগেটিভ একদম নও। এই যে এত মিম, মানে ধোয়া বিশেষজ্ঞ হয়ে গেছে, কখনো বলা হচ্ছে যে এই ঘুগনি, হ্যাঁ, এইসবও দেখেছি যে তোমার তেমন কোনো হেলদোল নেই। না, কোনো কিছুতেই হেলদোল নেই। আমার যখন মনে হয়েছে ঘুগনি খেতে নামবো, আমি তখন ঘুগনি খেতে নেমেছি। যখন আমার মনে হয়েছে যে আমি চিমনিতে ধোঁয়া দেখতে পেয়েছি, তখন ধোঁয়া দেখেছি। ইনফ্যাক্ট ওখানেও দেখো দেখা যাচ্ছে ফ্যাক্টরির সামনেই বসে আছি, ধোঁয়াটা নেই বাট ফ্যাক্টরির সামনেই বসে আছি। তো সেটা যখন দেখেছি সেটা নিয়ে বলেছি। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি। তাতে যদি লোকের মনে হয় যে রচনা
রাজনীতির কিছু বোঝে না বা রচনা মন থেকে কথা বলে, কারণ আসলে সবাই ভীষণ মেকি ওয়ার্ল্ডে এখন বিশ্বাসী, তো তাই তারা যখন দেখে কেউ সোজাসাপটা কথা বলছে সেটা কেউ নিতে পারে না। মানে এটাই এখন ট্রেন্ড হয়ে গেছে, মানে তুমি যেটা সেটার বাইরে তোমাকে কথা বলতে হবে, মানে তুমি যেটা সেটা খোলসের মধ্যে রেখে দিতে হবে ঘরের মধ্যে বন্ধ করে, আর মানুষের সামনে পোর্ট্রে করতে হবে একটা অন্য ফেস, অন্য রূপ। তো সেইটাতে এখন মানুষ ভীষণ বিশ্বাসী হয়ে গেছে, তো সেই জন্য মানুষ ওইটার পেছনেই দৌড়াচ্ছে। আর আমি হচ্ছে সেই যতই মানুষ যেটার পেছনে দৌড়াক, আমাকে বিশ্বাস করি, আমি যেটা করব আমি সেটা মন থেকে করব, আমি যে কাজটা করব সেটাতে আমি 100% দিয়ে করব, যেটা বলবো সেটাতেও আমার সততা থাকবে, সেরকমভাবে বলবো, তো সেটাতে আমি বিশ্বাসী। এই গৌর রচনা নিয়েও তো মানে একটা সাংঘাতিক, এটাও কি জনসংযোগ, মানে ভাইরাল হয়ে একটা বিখ্যাত হওয়া? না মানে হাসি, তোমার এই সুন্দর হাসি নিয়েও কিন্তু রচনা হাসছে। তো যাই হোক, কিছু কি অ্যাকচুয়ালি ইট ডাজন্ট বদার মি এনিমোর, কিছুই। এখানে আপাতত শেষ করবো, সেটা হচ্ছে শিল্প 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 সিঙ্গুর। বিরোধীরা বলছে শিল্প কোথায়, কি বল? শিল্প তো আছে, দেখো শিল্প নেই তা তো বলতে পারো না। আর সিঙ্গুর তো একদম মানে ইতিহাস সৃষ্টি করে দিয়েছে সিঙ্গুর। আর সব থেকে বড় কথা, আমি যখন সিঙ্গুরে প্রচার করি তখন কৃষকদের সাথে সবসময় কথা হচ্ছে, দেখছি আলাপ হচ্ছে, বসে কথা বলছি, খেতে গিয়ে তাদের সাথে কথা বল, তাদের বউদের সাথে কথা বলছি, তাদের পরিবারের সাথে কথা, দে আর সো হ্যাপি, তারা সবাই ভীষণ খুশি। তারা বলছে এই কৃষি জমি হচ্ছে আমাদের মা, এই মায়ের শস্য থেকে আমাদের সংসার চলে, আমাদের পরিবার চলে, জন্মগত আমাদের ঘরে চলে আসছে এত দিন ধরে, এক যুগ যুগ ধরে। তো আমরা এ নিয়ে ভীষণ খুশি আছি দিদি। তো ন্যাচারালি আমাদের এই জায়গা থেকে কেউ নড়াতে পারবে না, আর তার জন্য তো আমাদের দিদি পেছনে আছেন, তাদের মুখে হাসি ফিরিয়ে দেওয়া, তাদের যে জমি, সেই জমিটা তাদেরই প্রাপ্য, সেটা তো দিদি লড়াই করে, এবং সে দিদি তো কিছু করেনি, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছেন, তুমি জবরদস্তি তো কিছু করতে পারো না। তো দিদি কখনোই, মুখ্যমন্ত্রী যিনি এত উন্নয়ন নিয়ে কথা বলছেন, যিনি এত প্রকল্প নিয়ে এসছেন আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য, সে শিল্প বিরোধী, এটা তো কেউ মানে কোনো বিরোধী পক্ষেরও বলা উচিত না এরকম ধরনের কথা, কারণ তিনি মানুষের জন্য কাজ করছেন, তিনি উন্নয়নে বিশ্বাসী, তিনি এত মানুষের জন্য কাজ করছেন, সে শিল্প নিয়ে কথা বলবেন না, এটা কখনো হতে পারে? গত 5 বছরে সেরকম কিছু হয়েছে বলে আমার মনে হয় না, কারণ সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে গত 5 বছরে আমাদের কিছুই হয়নি। তো সেটা যিনি সাংসদ ছিলেন তাকে দেখা যেত না, দেখা যায়নি, সে কোনো কাজও করেনি, হতে পারে এবং সে কেন্দ্রীয় সরকারের সাংসদ, এবং সে চাইলে অনেক কিছু করতে পারতেন, বাট যাই হোক তিনি করেননি। তো সেই জন্য মানুষকে এখন কনভিন্স করা এবং মানুষকে সে বিশ্বাসটা ফিরিয়ে দেওয়া যে না, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের সাথে থাকবো, এটা একটা বিশাল বড় কর্মকাণ্ড হতে চলেছে। এখন জানি না কতটা কি হবে। রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের পরে যদি রচনা বন্দ্যোপাধ্যায় জিতে আসেন, সাংসদ হন, তাহলে সেই প্রতিশ্রুতি এইভাবে মাঠে ঘাটে নেমে সেটা পালন করতে পারবে? না, সাংসদকে সবসময় যে মাঠে ঘাটে নামতে হবে তা তো নয়, কিন্তু সাংসদকে দেখতে হবে যে মানুষের কি প্রয়োজন, কি দরকার, সেই অনুযায়ী কাজ করতে হবে, মানুষের প্রয়োজনীয়তাটা বুঝতে হবে, মানুষের অভাব অভিযোগ শুনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তার জন্য মাঠে নামতে হবে না, তার জন্য মানুষের পাশে থাকতে পারলেই যথেষ্ট। মাঠে তো এখন আমরা নেমে কাজ করছি, এরপরে তো মানুষের কাছে পৌঁছে বুঝতে হবে যে মানুষ কী চান, মানুষের কী প্রয়োজন, মানুষের কী দরকার। শেষ প্রশ্ন, ফেলু মোদকের মিষ্টি খাওয়া হয়েছে? তুমি কি খান? না, ফেলু মোদকের মিষ্টিটা খাওয়া হয়নি, কিন্তু বাকি আনুষঙ্গিক টুকটাক যা হয় আর কি। মানে হুগলি তো ফেলু মোদক মিষ্টি না খেলে তো মিস। এখনো খাওয়া হয়নি, দেখি 4ঠা জুনের পরে ভেবেছি খাবো। মানে ফেলু মোদকের মিষ্টি দিয়ে শুরু হবে না? দেখা যাক সবটাই ফিঙ্গার্স ক্রসড। আমরা আবারও তোমার কাছে আসবো, তোমাকে বিরক্ত করবো দ্বিতীয়ার্ধের প্রচারে, জনসভাতে। নমস্কার। আজকে এত মানুষের ঢল, এত মানুষের ভিড়, এটাই প্রমাণ করে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। আগামী 20 তারিখ আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, দিদি নাম্বার 1, হাসের উপর ঝোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন।
রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, আর এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সেই জনসভায় ভিড় চোখে পড়ার মতো। কাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে? রচনা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য দাঁড়িয়ে আছি আমরা। দেখলেন রচনা রচনাদির জন্য এত আমরা কাজ করছি গ্রামে, ছোট ছোট রচনাদিকে আমরা দেখবো না? হ্যাঁ, কি বলবো, দিদিকেই দিতে হবে। দিদি নাম্বার ওয়ানে আসে, সবার ভালো মন্দটা বোঝে। হ্যাঁ, দিদিকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি দিদিকে। দিদিকে দেখার জন্যই তো অত কষ্ট করে দাঁড়িয়ে আছি। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা। সবাই সাথে আছো তো? সবাই কিন্তু আগামী 20শে মে ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেবে, যাতে আমি তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের সাথে থাকতে পারি, তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের জন্য ভাবতে পারি, তোমাদের সুখ দুঃখ সব ভাগ করে নিতে পারি। ঠিক আছে? জয় বাংলা। সবাইকে পাশে চাই, সবার আশীর্বাদ চাই, সবার ভালোবাসা চাই। একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সকালবেলা 7টা থেকে চলছে, মাঝে একবারও তুমি বসলে না, এবং পর পর কর্মসূচি চলছে চলছে চলছে। বৃষ্টির জন্য একটু কর্মসূচি আজকালও ঠিকই, কিন্তু তারপরে আবার তুমি গাড়িতে উঠে একইভাবে, এত এনার্জি আসে কোত্থেকে? ঠাকুরের আশীর্বাদ, আর কিচ্ছু না। আর দেখো মানুষের ভালোবাসা, কারণ তুমি দেখো এত বৃষ্টি পড়ছে, তারপরেও মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, অথচ তারাও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য যে আমাকে, আমি ছুটে গাড়িতে গিয়ে বসে পড়ছি বৃষ্টি, তারা বলছে দিদি আপনি গাড়িতে থাকুন, আমরা রাস্তায় রয়েছি। এর থেকে বড় জিনিস, এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু হতে পারে না জীবনে। লকেট চট্টোপাধ্যায়, তার তো এই অঞ্চলটা চেনা, তুমি বরং নতুন, এবং লকেট চট্টোপাধ্যায় অনেক সিনিয়র মানে রাজনীতিতে। সেক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে যে এই যে উচ্ছ্বাস, এইটাই তোমায় কোথাও কি অনেকটা এগিয়ে রাখবে? হয়তো তাই, কিন্তু উচ্ছ্বাস ক্ষণিকের হয়। আমি যদি কর্ম না দেখাতে পারি, আমি যদি কাজ না করতে পারি, এই উচ্ছ্বাস কিছুদিন পরে থাকবে না। তখন তারাও আমাকে সেই লকেটের জায়গায় নিয়ে যাবে যে ভোটের সময় এসছে, তারপর আর দেখা যায় না। সেটা আমি হতে দেবো না। আর কেন্দ্রীয় সরকার হাতিয়ার করছে দুর্নীতি, এই দলের দুর্নীতি, তো সেই দুর্নীতিটা কোনো ইস্যু হবে তোমার, মানে এই অন্তত হুগলি লোকসভা কেন্দ্রে দুর্নীতি কি কোনো ইস্যু হবে? না, কিচ্ছু issue হবে না। ওটা বিরোধী পক্ষ সবসময় বলে যাবে, যখনই ভোট আসে তখনই এরকম ধরনের আজেবাজে কথা বলবে, তাই দিয়ে কিচ্ছু এসে যায় না। মানুষ জানে কে উন্নয়ন করছে, মানুষ জানে তাদের ভালোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করছে, সেটাই মুখ্য কাজ হয়ে দাঁড়াবে, বাকি আর কিছু এসে যায় না। শেষ প্রশ্ন, একদম হুগলি মানে প্রচুর ইতিহাস, উপনিবেশ, ফ্রেঞ্চ, ফরাসি, শ্রীরামপুর, ডাচ, তো সেই জায়গায় তুমি প্রার্থী হয়েছো, এটা কতটা গর্বের? নিশ্চয়ই প্রচুর গর্বের, এবং আমি ভীষণ খুশি হুগলিতে এসে এত মানুষকে পাশে পেয়ে, এত একটা ঐতিহ্যপূর্ণ জায়গাতে আমি কাজে এসে পেরেছি, সব নিয়ে আমি খুব খুশি। একদম কংগ্রাচুলেশন এবং অল দ্য বেস্ট। আগে থেকে সারাদিন তোমার সঙ্গে থাকলাম, তুমি দর্শকদের কি বলবে, জিতে এলে কি করবে, এবং যদি তুমি জিততে না পারো সেক্ষেত্রে তাও কি তোমায় হুগলির মানুষ দেখতে পাবে এখানে? দেখা যাক, এখন আমি সেটা নিয়ে ভাবছি না, দেখা যাক কি হয়। এখন আমি প্রচার নিয়ে ব্যস্ত, আগামী দিনে কি হবে দেখা যাবে। এনকেটিভি দর্শকদের কি বলবে? সবাইকে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। একদমই বোঝাই গেল যে এক সারা দিনের যে সফর সঙ্গী রচনা বন্দ্যোপাধ্যায়ের, সেই সফর সঙ্গী এখানেই শেষ হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি পড়ছিল, তাই কিছুক্ষণের জন্য প্রচার বন্ধ থাকলেও দেখা যাচ্ছে যে আবারও প্রচারে ব্যস্ত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, এবং তার যেটা বক্তব্য, প্রতিপক্ষ যেই থাকুক না কেন হুগলি, তিনি হুগলির মানুষকে কাছের করেছেন, তিনি দিদি নাম্বার 1, এবং হুগলির মানুষ তাকে খুব স্বাভাবিকভাবেই আপন করে নিয়েছে এবং আগামী দিনেও আপন করে নেবে। ক্যামেরা সন্দীপনের সঙ্গে বৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, পান্ডুয়া।